মানুষের বিশ্বস্ত বন্ধু। যুধিষ্ঠির যখন স্বর্গে গেছিলেন পঞ্চপাণ্ডবের মধ্যে, তিনি যখন স্বর্গে গেছিলেন তার সঙ্গে আর কেউই যাননি, কেউ যেতে পারেননি ইনফ্যাক্ট। তো একটি কুকুর, আমরা যাকে নেড়িকুত্তা বলি, সেই কুকুরটিই সঙ্গে গিয়েছিল। এরকম কুকুরের বিশ্বস্ততার, কুকুরের প্রভুভক্তির, কুকুরের ভালোবাসার অনেক প্রমাণ রয়েছে, মনুষ্য সমাজেই রয়েছে। তো বর্তমানে যেটা হয়েছে, মানে দিল্লি এনসিআর, দিল্লিতে ভরে গিয়েছে কুকুরে। কেউ বলছেন 10 লাখ, কেউ বলছেন আরও বেশি, কেউ বলছে তার কিছু কম। তবে যা ফাইনালি জানা গিয়েছে সেটা হচ্ছে 3 লক্ষ স্ট্রে ডগস। এবং এই স্ট্রে ডগসদের নিয়েই এসসি বা সুপ্রিম কোর্ট একটা ফয়সলা শুনিয়েছেন। এবং যেটা অনেকে বলছেন যে খুব রাগের মাথায় একজন যিনি বিচারপতি, যার বেঞ্চে হয়েছে, দুটো বেঞ্চে হয়েছে ইনফ্যাক্ট, তো সেই ফয়সলাটা তিনি শুনিয়েছেন। তো আজকে আমার এই ভিডিওটা দেখে কেউ কেউ আমার ওপর হয়তো রেগে যাবেন বা হয়তো ভালোই বলবেন। তো আমি সেই জন্য নিজস্ব কোনো মতামত সেভাবে দেব না। আমি শুধু ফ্যাক্ট আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রশ্ন আপনাদের কাছে রাখবো যে কী হলে ভালো হয়, কী হলে ভালো হতো, কোনটা মানে হওয়া উচিত বলবো না, কোনটা সত্যিকারের মানে হওয়া সম্ভব বলাটা বেশি ভালো। কেন এই কথাগুলো বলছি সেটা আমার পুরো ভিডিওটা দেখলে অতি অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা আগে বলে দিই, যে দিল্লিতে সুপ্রিম কোর্ট থেকে যে ফয়সলা শোনানো হয়েছে, যে গত বেশ কিছু বছর ধরে বা কিছু দিন ধরে বা কিছু মাস ধরে প্রচুর বাচ্চা এবং প্রচুর মানুষ রেবিসে আক্রান্ত হচ্ছেন এই স্ট্রে ডগসদের আক্রমণের জন্য। অতর্কিতে মানে হঠাৎ বাচ্চা খেলছে রাস্তায়, সে বল নিয়ে খেলছে, তার উপর স্ট্রে ডগ মানে স্ট্রিট ডগ যাকে বলি আমরা, আক্রমণ করলো। এরকম আমরা দেখেছি, শুধু স্ট্রে ডগ দেখিনি অবশ্যই, আমি পরে বলবো, বেশ কিছু অন্য রকমের এক্সাম্পলও আমরা দেখতে পেয়েছি যেটা স্ট্রে ডগ নয় কিন্তু ডগ বাইটের ঘটনা। তো এটা একটা সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এরকমই মনে করেছেন সুপ্রিম কোর্ট। এবং শুধু যে ফয়সলা শুনিয়েছেন তাই নয়, যারা এর প্রতিবাদ করবে, যারা এই ফয়সলার প্রতিবাদ করবে তাদের কিন্তু কন্ডেম করা হবে। বা তাদের, আজকে আমরা দেখেছি তারা দিল্লিতে প্রদর্শন করছিলেন, তারা অনেকে কান্নাকাটি করছিলেন, কারণ তারা খুবই ডগ শুধু নয়, তারা অ্যানিমাল লাভার্স, তারা ভালোবাসেন পশু পাখি ভালোবাসা ভীষণ ভালো জিনিস। সেটা নিয়ে পরে আসছি, সেটা নিয়ে ডিটেলসে পরে আসছি। তো ঘটনা যেটা হয়েছে, সাংঘাতিক প্রদর্শন আমরা দিল্লিতে দেখেছি। সাংঘাতিক বলতে প্রচুর মহিলা এবং পুরুষও, তারা কিন্তু গত কয়েকদিন ধরেই প্রদর্শন করছেন। এবং যেহেতু এই ফয়সলা রিসেন্টলি এসেছে, তারা কিন্তু খুব বেশি মাত্রায়, ভারী মাত্রায় যাকে বলে, প্রদর্শন করছিলেন। সেখানে প্রচুর চ্যানেল, প্রচুর সাংবাদিকরা ছিলেন, তারা বাইটস নিচ্ছিলেন এবং মহিলাদের যেভাবে ঠেলে প্রশাসনের থেকে বাসের মধ্যে ঠেলে গুতিয়ে ধাক্কা মেরে খুব বিশ্রীভাবে টেনে বিভিন্ন বয়সের মহিলাদের, তাদের মধ্যে বয়স্ক যেমন আছেন, ডগ লাভার্স শুধু নয় অ্যানিমাল লাভার্স, সেরকম খুব অল্প বয়সী মেয়েরাও রয়েছে। আমি যা দেখলাম প্রত্যেকের সঙ্গে একই রকম আচরণ করা হচ্ছে। এবং করছে মহিলা পুলিশ এবং মানে মেল এবং ফিমেল পুলিশ, দুরকম পুলিশই করছে জিনিসটা, যেটা আমার চোখে খুব খারাপ লেগেছে। আমি জানি না আপনারা দেখলে আপনাদের চোখে কীরকম লাগবে বা লাগতো, তো সেটা একটা আলাদা ইস্যু। কিন্তু যেটা ডগসদের সঙ্গে বা স্ট্রে ডগসদের সঙ্গে হয়েছে সেটা নিয়ে আগে বলি। তারও আগে বলি যে এই স্ট্রে ডগদের যে ABC বা অ্যানিমাল যে মানে ভ্যাকসিনেশন, যেটা স্টেরিলাইজেশনের যেটা যে প্রোগ্রামটা, সেটা যে করা হবে সেটা কিন্তু অনেক দিন আগেই এরকম একটি আইন বলবো না, এরকম একটি প্রস্তাব পাশ হয়েছিল, কিন্তু সেটা কিছুই করা হয়নি, সেভাবে করা হয়নি, না হলে স্ট্রে ডগের সংখ্যা এত বেড়ে যেত না। তো যাই হোক, এখন সংখ্যার মোটামুটি যা জানা যাচ্ছে 3 লাখ, এবং এটা ধরার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে এবার কোনো চ্যানেলে দেখলাম যে এই পাড়ার ডগ ধরে ওই পাড়ায় ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার, যাতে করে সেই পাড়ায় যারা অলরেডি এক্সিস্টিং, ধরুন 20টা কুকুর রয়েছে, সেখানে বাইরের একটা মানে আরও 5টা ডগ ছেড়ে দেওয়া হলে তাদের মধ্যে একটা সাংঘাতিক মারামারি, খেয়েই দাঁত খিঁচোনো যেরকম হয় সেগুলো তো হবেই, তারা পরস্পরকে আহত করবে সেগুলো তো হবেই, কারণ আছে, কারণ এরা হচ্ছে কমিউনিটি অ্যানিমাল। ডগস যারা, কুকুর হচ্ছে কমিউনিটি অ্যানিমাল, মানুষের সঙ্গ এদের পছন্দ, কিন্তু এরা বেপাড়ার কুকুরকে কিন্তু কিছুতেই অ্যাকসেপ্ট করে না, যদি বা করে বেশ কিছুদিন সময় নেয়, এবং তার মধ্যে পরস্পরকে আহত করা এগুলো কিন্তু চলতে থাকে। তো এই কুকুরদের খেতে দেন কারা সেটা আগে বলে নিই। পাড়ারই যারা বাসিন্দা তাদের মধ্যে সবাই নন, কেউ এই কুকুরদের খেতে দেন। আমি নিজে চোখে যেটা দেখেছি আমার আশেপাশে, মেনলি বিস্কুট খাওয়ানো হয়। কুকুর কি শুধু বিস্কুট খায়? আচ্ছা, আমি এটা অনেক দিন ধরে ভেবেছি, তার উত্তর পাইনি। কেউ যদি জানেন আমাকে প্লিজ জানাবেন, যে কুকুরকে সাধারণত 2-5 টাকার বিস্কুট কিনে খাইয়ে ডগ লাভার্স সাজতে, এটা বলতে বাধ্য হলাম, আমি অনেককে দেখেছি। প্রকৃতপক্ষে রাস্তার কুকুর হোক বা যে কোনো কুকুর হোক, তাদের স্টেরিলাইজেশনের উদ্যোগ নেওয়া, জানি না এটা গভর্নমেন্টেরই দায়িত্ব, যেহেতু বললাম একটা প্রস্তাব পাশ হয়েছে বলে শোনা গিয়েছিল।
তো এই যে দায়িত্বগুলো নেওয়া, এটা কিন্তু এরা করেন না কেউ। এই যে যারা খুব দেখান মানে কুকুর প্রীতি, তারা কিন্তু আমি করতে দেখিনি। মানে এদের স্টেরিলাইজেশন হোক বা এদের অন্য কিছু যে ভ্যাকসিনেশন হোক, এই দায়িত্বগুলো নেওয়া, এই যে সাধারণ কুকুর প্রেমী যারা, আমি সাজেনি বলবো, কারণ তারা ওই 2-5 টাকার বিস্কুট খাইয়ে কুকুর পিছনে পিছনে লেজ নাড়লো চলে গেল, দ্যাটস ইট, এতেই তারা কুকুর প্রেমী সাজেন। আমি কিছু লোকের কথা বলছি, আমি সকলের কথা বলছি না ডেফিনেটলি। কিছু মানুষ আছেন, তাদেরকেও আমি দেখেছি রেগুলার, তারা রীতিমতন হয় ফাউন্ডেশন তৈরি করেছেন বা নিজস্ব উদ্যোগে রীতিমতন রাস্তার কুকুরদের প্রতিপালন করেন, তাদের দেখাশোনা, ভ্যাকসিনেশন, তাদেরকে যে মানে পেট ডক্টরদের কাছে নিয়ে যাওয়া, রেগুলার তাদের কোনো রোগ হলো, কোনো কিছু হলো, তাদের স্টেরিলাইজ থেকে ভ্যাকসিনেশন থেকে প্রতিটা কাজ কিন্তু এরা খুব দায়িত্ব নিয়ে করেন। এটা অনেকে মিলেও অনেক সময় করেন একটা উদ্যোগ গড়ে তুলে, বা যে কোনো ধরুন কুকুরের উপর অত্যাচার হচ্ছে। কিছুদিন আগে দেখছিলাম এই যে দেবশ্রী রয় ফাউন্ডেশন, ওনারা গিয়েছিলেন এবং অনেকে মিলে উদ্যোগ নিয়ে এই দক্ষিণ কলকাতার 2টি ফ্ল্যাট থেকে কিন্তু প্রচুর কুকুর বিড়াল, এরা খুব অত্যাচারিতভাবেই ছিল, আমি বলবো মানে খাঁচার মধ্যে বন্দি অবস্থায় খুব বিচ্ছিরিভাবে ছিল, পেট অ্যানিম্যাল নামেই রাখা হয়েছিল বন্দি করে তাদেরকে, এবং বছরের পর বছর নাকি এইভাবে রাখা হয়েছিল। কিন্তু ওনারা গিয়ে উদ্ধার করেছেন এবং প্রপারলি তাদের এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই মনে হয়, কারণ উনি দেবশ্রী রায় যেখানে মাথা ঘামান, উনি কিন্তু দেখেন জিনিসগুলো, উনি কিন্তু মানে কন্টিনিউ করেন ব্যাপারটা, আমি এটাই বলতে চাইছি। এগুলো কেন বললাম, কারণ যারা অ্যানিমাল লাভার্স বা অ্যাক্টিভিস্ট আছেন, তারা কিন্তু, তাদের মধ্যে আমরা জানি যে মেনকা গান্ধী অন্যতম একজন পুরনো অ্যানিমাল লাভার। উনি যথেষ্ট এরকমই দেখাশোনা খুবই করেন এবং উনি জানেন, বোঝেন ব্যাপারগুলো। ওনার মুখে অনেক কিছু শুনলাম। তারও আগে বলেনি, দিল্লিতে যে দিল্লি এনসিআরে যে এই ঘটনার ফলে ওই ইন্ডিয়া গেটের সামনে বিরোধ প্রদর্শন করা হচ্ছিল, মানে এসসির যে কোর্টের যে ফয়সলার, সুপ্রিম কোর্টের ফয়সলার এগেনস্টে কিন্তু প্রদর্শন হচ্ছিল। এবং তখন কি হলো যে পুলিশ এইভাবে গাড়িতে তুলছিল, কারণ এদের ডিটেন করার বোধহয় বলা আছে যে যারা বিরোধ প্রদর্শন করবে ডিটেন করা হবে ইত্যাদি। তো সেটা করা হচ্ছিল, অনেকে তাদের মধ্যে কান্নাকাটি করছিলেন, খারাপ লাগছিল। কিন্তু এই প্রসঙ্গে আবার আমি অনেক চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে দেখছিলাম, চ্যানেলগুলি আমি ভিডিও দেখলাম, কমেন্ট বক্সগুলি চেক করছিলাম, সেখানে কিন্তু যারা ভুক্তভোগী, মানে যাদেরকে মানে পুরো ভারতবর্ষ যদি নাও বলি, এরপরে ভারতবর্ষের পুরো সব স্টেটের উপরেই আসবে, তো মোটামুটি মানুষ, এই যত মানুষ এটা নিয়ে কনসার্ন, যারা দেখেছেন, যারা বুঝছেন, তারা কিন্তু দুটো ভাগে বিভক্ত। কারণ একদল কুকুরের কামড় খেয়েছেন, একদল কুকুরের অত্যাচারে অত্যাচারিত, মাঝরাত বা শেষ রাত পর্যন্ত কুকুরের চিৎকারে তারা ঘুমোতে পারেন না, বয়স্ক মানুষ ঘুমের ওষুধ খেয়েও ঘুমোতে পারেন না, তাদের বিভিন্ন ওষুধ খেতে হয়, এরকম বহু ঘটনা যেমন রয়েছে। ডগ বাইট, রাস্তার মধ্যে কারণে অকারণে স্ট্রিট ডগ কামড়ে দিচ্ছে, হয়তো অন্য কোনো ঘটনায় তাদের মনে কোনো স্কুটার আরোহী বা কোনো গাড়ির আরোহীর প্রতি রাগ, সেটা জানা নেই, রাগ কি কষ্ট বা ভেতরের কোনো একটা আক্রমণাত্মক কিছু মানে কোনোভাবে সৃষ্টি হয়েছে, সেটা তারা নিরীহ যারা পথচারী হোক বা স্কুটার নিয়ে যাচ্ছে বা স্কুটি নিয়ে বা বাইক নিয়ে যাচ্ছে, তাদের উপর অ্যাটাক করে, এটা কিন্তু দেখা যায়। বা গাড়ির পিছনেও ছুটতে দেখা যায়, অনেক রকমভাবে কিন্তু পথচারীরা হোক বা যেরকম আরোহী বললাম, এই সমস্ত ভেহিকেলসের আরোহীরা কিন্তু অ্যাটাক হন এবং তাদের কিন্তু ডগ বাইটের শিকার হতে হয়। যেহেতু এরা ভ্যাকসিনেশন এদের নেই, তার ফলে পেটে 3টে ইঞ্জেকশন আজকাল নিতে হয়, সেগুলি যথেষ্ট দামি, সবসময় পাওয়া যায় না, অনেক রকম প্রবলেমস আছে, এবং বারে একজন তো আছেন বারে কুকুরের কামড় খেয়েছেন, এরকম বহুজনকে আমি কিন্তু নিজে মিট করেছি। তাহলে দাঁড়ালো যে ব্যাপারটা, যে পুরো যারা কনসার্ন এই বিষয়টায়, তারা কিন্তু দুটো ভাগে বিভক্ত। একদল চাইছেন যে হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা রাজ্য থেকেই তারা চাইবেন যে কুকুর, স্ট্রে ডগকে যারা ভ্যাকসিনেট করা নেই এবং যারা স্টেরিলাইজ করা নেই, তাদেরকে নিয়ে যাক, গভর্নমেন্ট নিয়ে যাক, তাদের একটা ব্যবস্থা করুক। এবার বলি এই নিয়ে যাওয়ার ব্যাপারটা, তাদেরকে ধরা হবে খাঁচা গাড়িতে, কুকুরগুলিকে, স্ট্রে ডগগুলিকে ধরা হবে, যেটা বলা হয়েছে, মানে নির্দেশ দেওয়া হয়েছে, এবং নিয়ে গিয়ে ডগ শেল্টার হোম বানিয়ে, যেগুলিকে পাউন্ডস বলা হচ্ছে, সেখানে রাখতে হবে। এবার মেনকা গান্ধীর কথাটা বলি। উনি যেহেতু অনেক দিনের অ্যানিমাল লাভার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অ্যানিমালদের হয়ে অনেক কাজ করেন তাদের ভালোর জন্য, উনি বলছেন যে 3000 এরকম পাউন্ডসের প্রয়োজন পড়বে। পাউন্ডস হচ্ছে এরকম ডগদের রাখার জায়গা, শেড তৈরি করা হবে, সেখানে উঁচু মানে পাঁচিল তৈরি করা হবে 8 ফুট অন্তত উঁচু, যাতে পালিয়ে না যায় এই ডগগুলি, আবার রাস্তায় ছাড়া না পেয়ে যায়। তাদের ভ্যাকসিনেট করতে হবে, তাদের স্টেরিলাইজ করতে হবে, তাদের খাওয়া দাওয়ার জন্য মানে কিচেন চাই, সেখানে পাচক চাই, সেখানে রীতিমতো স্টাফ চাই, প্রচুর স্টাফ চাই। এই যে 3 লাখ ডগ রাখার জন্য উনি যা বলছেন, তাতে মানে প্রচুর 1,500 একর জমি চাই এবং 15,000 কোটি টাকা বছরের খরচ খুব সম্ভব উনি বললেন। আমি জানি না, উনি বছরের খরচই বলেছেন। 15,000 কোটি টাকা স্ট্রে ডগদের জন্য জাস্ট
খরচ করতে হবে গভর্নমেন্টকে। তো অর্ডার দিয়েছেন যেহেতু সুপ্রিম কোর্ট, গভর্নমেন্টকে এটা মানতে হবে, আমি এটা ধরে নিলাম। তো গভর্নমেন্ট যখনই এটা মানতে যাবে তখনই অপোজিশন থেকে হোক বা পাবলিকের প্রেশার কিন্তু আসবে। এবং যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার এখন কন্ডেম করা হচ্ছে বলে যাদের অ্যারেস্ট মতন মানে আটক করা হলো, এই যে দেখলাম ইন্ডিয়া গেটের সামনে থেকে বিভিন্ন পুলিশ ভ্যানে তোলা হলো বা বাসে করে কোথাও একটা নিয়ে যাওয়া হলো জানি না, সেরকম তখন গভর্নমেন্টের উপর যখন প্রেশার আসবে, একদিকে 15,000 কোটি টাকা খরচা, এত লোক অ্যারেঞ্জ করা, যেটা মেনকা গান্ধী উনি বললেন যে প্রচুর প্রচুর টাকার খরচার যেমন ব্যাপার আছে, তেমনি এই রাঁধুনে ডগদের দেখাশোনা করার ব্যাপার, তাদের ভ্যাকসিনেশন, তাদের স্টেরিলাইজের খরচা, প্লাস তাদের রেগুলার অসুস্থ হবে তারা, তাদের দেখানো, ডাক্তার দেখানো, পেট ডক্টর যে দেখানোর খরচা, হ্যাঁ মানে ভেট আর কি। তো এই সমস্ত দিয়ে 15,000 কোটি টাকা বছরে খরচার কথা উনি বললেন, যেটা একেবারেই মানে ট্যাক্সের টাকা থেকে, পাবলিকের ট্যাক্সের টাকা থেকে পেমেন্ট করতে হবে। খুব স্বাভাবিকভাবেই গভর্নমেন্টের উপর প্রেশার আসবে, তারা খুব সহজে এটা করতে পারবে না। ইন দ্যাট কেস এই যে এখন কুকুরগুলিকে কালেক্ট করা হবে, সেটা অ্যানিম্যাল যারা লাভার তারা কিন্তু বলছেন যে এদের মেরে ফেলা হবে। এটা কিন্তু জানা নেই, কারণ 3,000 পাউন্ডস মানে লাগবে এই কুকুরদের শেড রাখার জন্য, যেটা মেনকা গান্ধীর কথা অনুযায়ী। সেটা এই মুহূর্তে কোথায় আছে? 2-4টে আছে বলে জানা যায়। এবং সেখানেও এই যে অ্যানিম্যাল লাভার যারা সোকল তারা বলছেন, এটা আমার কোনোটাই আমার বক্তব্য না, আমি আগেই বলেছি, আমি আমার কোনো বক্তব্য এক্ষেত্রে এই জন্যই রাখবো না যে অনারেবল সুপ্রিম কোর্টের যে জাস্টিস সেটাকে আমি কিন্তু রেসপেক্ট করি এবং আমাদের প্রত্যেকের সেটাকে রেসপেক্ট করা কিন্তু কর্তব্য এবং করতে হবে। তো কথা হচ্ছে যে এই যে যারা বলছেন যে এরা কোথায় থাকবে, বিভিন্ন যে কটি শেড আছে কুকুরদের রাখার, যে কটি জায়গা আছে সেই সমস্ত জায়গায় তাদের অবস্থা খুব খারাপ। এরকম গোশালাও আছে আমরা জানি, যে যারা ছাড়া গরু যেগুলি তাদেরকে রাখা হয়, সেখানে তাদেরও তারা খেতে পায় না ঠিক মতন, এটা যারা অ্যানিম্যাল লাভার্স তারা বলছেন। এবং তাদের এগেনস্টে আমি যেটা বলছিলাম যে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে আমি দেখছিলাম, মানে মোস্টলি 70 থেকে 80% কি তারও বেশি লোক তারা কমেন্ট করছেন, তারা কিন্তু ভুক্তভোগী এই ডগ বাইটস বা এরকম রেবিস হয়েছে, তাদের ফ্যামিলিতে বাচ্চারা মারা যাচ্ছে এবং সেগুলি খুবই দুঃখজনক যে বাচ্চারা চলে যাওয়া শিশু বয়সে এইরকম কারণে, স্ট্রে ডগের কামড়ের কারণে। জাস্ট মেনে নেওয়া যায় না, এটা ঘটনা। কিন্তু আমি নিজে পার্সোনালি কুকুর বিড়ালের কামড়কে ভয় পাই, আজও অবধি আমাকে কামড়ায়নি, কিন্তু তার মানে এই নয় যে কামড়াতে পারবে না কোনো দিন। ব্যাপারটা যেটা আমারও প্রশ্ন, এরাও বলেছেন যে এই যে যারা প্রচুর প্রচুর আমরা দেখি অ্যানিমাল লাভার্স, তারা যখন বলছেন তারা শুধু খেতে দিচ্ছেন, আর তারা খেতে দিচ্ছেন বলে গভর্নমেন্টের কোনো খরচা হচ্ছে না, সেটা কিন্তু মেনকা গান্ধী থেকে শুরু করে সকলেই বলেছেন, মানে যারা সোকল্ড অ্যানিমাল লাভার্স তারা বলেছেন। এবং কথাটা মিথ্যে না যে এরা খেতে দেন, যাই খেতে দিন, সেটা বিস্কুট থেকে, ভাত থেকে, মাংস থেকে, যাই হোক না কেন, আমি একদম স্ট্রিট ডগদের কথাই বলছি, তাদেরকে খেতে দেন। তো খাবারটা তারা যোগান দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু থাকার জায়গা, এদের বক্তব্য যারা অপোজ করছেন পুরো ব্যাপারটাকে, যে তারা চাইছেন সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন সেটা একদম ঠিক, এটাই করা হোক, স্ট্রে ডগদের ধরে নিয়ে গিয়ে শেল্টার মানে সেফ শেল্টারে রাখা হোক। এরা বলছেন যে কমেন্ট বক্সে গিয়ে গিয়ে যে যারা কিনা এত বড় অ্যানিমাল লাভার, যারা এত কথা বলছেন, তারা যদি এই 3 লাখ ডগসের 3জন করে 3টে করে নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখেন, একটু যত্ন করেন, শুধু খেতে দেওয়া নয়, তাদের নিজের বাড়িতে হোমটাও দেন, মানে শেল্টার দেন, তাহলেই তো সমস্যার সমাধান হয়। এটা তারা বলছেন, কথাটার মধ্যে লজিক রয়েছে। ঠিক যেরকম যারা অ্যানিমাল লাভার্স তাদের কথাতেও লজিক রয়েছে, কারণ তারা বলছেন যে এত ডগ নিয়ে গিয়ে এত খরচা কিভাবে গভর্নমেন্ট করবে। কারণ আমি যেটা বললাম আগেই, অপোজিশনে যেমন প্রেশার আসবে, সেরকম পাবলিক প্রেশারও আসবে। এই যে যেরকম এজিটেশন, যেরকম ইন্ডিয়া গেটের সামনে বিরোধ প্রদর্শন হচ্ছিল, এটা আরও বাড়বে, হতেই পারে। এবং শোনা যাচ্ছে এরপরে রাজস্থানের পালা, আমি দেখলাম কিছু ভিডিওতে তারা দেখাচ্ছে, আমি সত্যি মিথ্যা বলতে পারবো না, এরপরে নাকি রাজস্থানে এই অ্যাটেম্পটা নেওয়া হবে এবং তারপরে নাকি আরও সমস্ত স্টেটেই নেওয়া হবে। আমাদের স্টেটেও প্রচুর অ্যানিমাল লাভার্স আছেন, ডগ লাভার্স আছেন, যারা কেঁদে ফেলেন, আমি জানি, তারা খুব ভালোবাসেন, তারা নিজের সন্তানের মতোই ভালোবাসেন। এবং সেই জন্যই হয়তো এই যে যারা ভুক্তভোগী, যারা কামড় খেয়েছেন স্ট্রিট ডগের, তারা বলছেন যে 3জন করে 3টে করে কুকুরকে বাড়িতে নিয়ে যান, তারাও ভালো একটা জীবন পাবে আর আপনাদেরও আর কোনো অভিযোগ থাকবে না। আমি জানি না সেটা কতটা তারা করবেন বা করতে ইচ্ছুক, বা এটা প্র্যাকটিক্যালি পসিবল কিনা, বা আদৌ তারা সেটা ভেবেছেন কিনা, সেটা আমি বলতে পারবো না। তবে দেখলাম যে মেনকা গান্ধী যেটা বলছেন, অনেকগুলি ওনার ইন্টারভিউজ আমি দেখেছি, উনি বলছেন যে 1880 সালে যে প্যারিস, ফ্রান্সের যে রাজধানী প্যারিস, সেখানে হয়েছিল কি এইরকম স্ট্রিট ডগ মানে ডিসিশন নেওয়া হয়েছিল যে তাদেরকে ধরা হবে এবং তাদের ধরে এইভাবেই শেল্টার হোমে পাঠিয়ে দেওয়া হবে, বা শেল্টার হোমের কথা তখন হয়নি, আসলে মেরে ফেলা হয়েছিল। শুধু স্ট্রিট ডগ না, উনি কিন্তু বেড়ালের কথাও বলেছেন, স্ট্রিট ক্যাটস যারা, তাদের কথাও বলেছেন, কারণ এদের থেকে রেবিস ছড়ায়।
তো এই রেবিস যাতে না ছড়ায়, বাচ্চাদের এরা কাটছিল, সেজন্যই কিন্তু এটা করা হয়েছিল। এবং এটা করার পরে যেটা হয়েছিল, শহরে বাঁদরের উপদ্রব অনেক বেড়ে গিয়েছিল। এবং মেনকা গান্ধী যেটা বলছেন যে এইভাবে যদি 3 লাখ স্ট্রিট ডগকে তুলে নিয়ে দিল্লি এনসিআর থেকে সরিয়ে দেওয়া হয়, সেটা যেখানেই রাখা হোক, তারপর তাদের দেখভালের কি হবে, তাদের মেরে ফেলা হবে কিনা সেটা তো পরের ব্যাপার। আগে যেটা হবে যে বাঁদররা গাছ থেকে নিচে নামতে পারে না, হয় এই স্ট্রিট ডগরাই তাদের জব্দ করে রাখে। প্রচুর বাঁদর আছে, কারণ দিল্লির আশপাশে প্রচুর জঙ্গল আছে আমরা জানি। তো এই বাঁদররা তখন মনের সুখে নিচে এসে অত্যাচার করবে এবং মানুষ তার অত্যাচারে শহর ছাড়া হতে বাধ্য হবে, পাগল হয়ে যাবে। কারণ তিনি জানাচ্ছেন যে এইভাবে যখন প্যারিসে ডগসদের এবং ক্যাটসদের মেরে ফেলা হলো, সেই সময় কিন্তু ইঁদুরের উপদ্রব এত বেশি বেড়ে গিয়েছিল পুরো প্যারিস শহরে, যে মানুষ শহর ছেড়ে 7 দিনের মধ্যে চলে যেতে বাধ্য হয়েছিল। এই কথাটার কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে একটু সন্দেহ থেকেই যায়। কারণ তিনি বলছেন যে কয়েকদিনের মধ্যেই সরকার বাধ্য হয়েছিল আবার যে বিড়াল এবং কুকুরকে শহরে ফিরিয়ে আনতে। আমি জানি না দিল্লি এনসিআরে সেটা করা হবে কিনা, বা বাঁদর নেমে এসে মানুষের উপর আরও অত্যাচার করবে কিনা, এবং ঘটনা কোন দিক থেকে কোন দিকে যাবে এটা জানার আগে এই লাস্ট যে খবর পেলাম যে এইটা নিয়ে, এই যে সুপ্রিম কোর্টের ডিসিশন, সেটা নিয়ে পুনর্বিবেচনা করার আর্জি দেওয়া যেটা হয়েছিল অ্যানিমাল লাভার্সদের পক্ষ থেকে, যেটা খুব ভালো একটা খবর, সেটা ওনাদের পক্ষেও ভালো খবর, সকলের পক্ষেই, যে পুনর্বিবেচনার আর্জি করা হয়েছিল, যে রায় পুনর্বিবেচনা করা হোক, মানে রিভিউ করা হোক, সেটা আগামীকাল সুপ্রিম কোর্টে আবার পুনর্বিবেচনা করা হবে বা রিভিউ করা হবে। রিভিউ কখন করা হয়? যখন মনে হয় যে ডিসিশনের মধ্যে কোথাও হয়তো ভুল যদি থেকে গিয়ে থাকে, ওনাদের নিজেদের মনে হয়। তো আমি জানি না সেটার ফয়সলা কী হবে, ফাইনাল ডিসিশন কী হবে, কারণ প্র্যাকটিক্যাল কিছু সমস্যা যেটা মেনকা গান্ধী বলছেন সেটা কিন্তু ঘটনা, যে 15,000 কোটি টাকা যেখানে মানুষ রাস্তায় ফুটপাতে শোয়, দিল্লি শহরেও যে শোয় না তা তো নয়, মানুষ ফুটপাতে শুচ্ছে, মানুষের খাওয়ার জন্য থাকার জন্য প্রপার কোনো ব্যবস্থা হচ্ছে না, এবং প্রচুর মানুষ রেবিসে মারা যাচ্ছে, এটা ওনারা বলছেন। প্রচুর কিনা জানা নেই। মেনকা গান্ধী যা বলছেন, আরও একজন দেখলাম বললেন যে এইটা কিন্তু কোনো সঠিক কথা নয়, এটা একটা মেনকা গান্ধী বলেছেন বোধহয়, এটা আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক যিনি বলে থাকুন তিনি বড় সড়কেই বলেছেন যে এটা সঠিক কথা নয়, যে রেবিসে মারা গেছে যে মেয়েটির কথা বলা হয়েছে, সেই মেয়েটি আসলে মেনিনজাইটিসে মারা গেছে, সেই মেয়েটি রেবিসে মারাই যায়নি। এটা নিয়ে কোনো একটি মিডিয়া, কোনো খবরের কাগজ তারা বাড়াবাড়ি করে লিখেছিল নিজেদের বিক্রি বাড়ানোর জন্য, এবং সেটাকেই নাকি শুনে উনি রেগে গিয়ে এরকম ডিসিশন নিয়েছেন, এরকম কিছু বলা হয়েছে। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কে বলেছেন, এটা আমার মনে পড়ছে না, কেউ একজন বলেছেন, এটা শুনলাম। তো কথাটা হচ্ছে যে এটা সত্যি মিথ্যা যাই হোক, কথাটা এটা একটা জ্বলন্ত সমস্যা, যে এই যে স্ট্রিট ডগদের তোলা হচ্ছে, এটা কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমি জানি আপনারা অনেকেই দেখেছেন, যে সেখানে এক ভদ্রমহিলা, তার হাজব্যান্ডও ছিলেন সঙ্গে, তিনি কিন্তু মর্নিং ওয়াক করছেন, এবং আচমকা একটি তরুণীর হাতে যে চেন দিয়ে ধরা ছিল একটি ল্যাব্রাডর, সেই ল্যাব্রাডর আচমকা এই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বিশ্রীভাবে তাকে আক্রমণ করে। তিনি রাস্তায় পড়ে যান, ডগ বাইট তো হয়ই, আহতও হন। এবং কেন যে এই আক্রমণটা হয়েছিল তার কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। অবশ্যই কুকুরটি ভ্যাকসিনেটেড এবং স্টেরিলাইজড, সে কিন্তু হয়তো তত ক্ষতি হয়নি, কিন্তু আক্রমণের ঘটনা ঘটেছিল। আমি এটাই বলতে চাইছি, সে কিন্তু কোনো স্ট্রিট ডগ ছিল না, এ কিন্তু বাড়ির পোষা ল্যাব্রাডর ছিল। এবার আপনারা বলবেন যে এই যে সমস্ত কিছু বললাম, যে এই যা যা ঘটনা ঘটেছে, হওয়া কি উচিত? এই যে খরচের কথাটাও যে মেনকা গান্ধী উনি মেনশন করেছেন, কথাটা তো ভুল না। তাহলে কী করলে ভালো হয়, যে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে, কারণ কুকুর আমাদের বিশ্বস্ত বন্ধু, এটা কিন্তু ঘটনা। তবে যে স্ট্রিট ডগদের মধ্যে অনেক প্রবলেমস থাকে, আর কেউ কেউ বলছেন যে যারা এই অ্যানিমাল লাভার্স, তারা কিন্তু একটা কথা বলেছেন, যেটাও কিন্তু খুব আমি বলবো সঠিক কথা, যে ডগসদের খুব বলতে খারাপ লাগছে আমার, ডগস রেপ যে হচ্ছে, এটাও কিন্তু হচ্ছে, বড় বড় সব শহরেই হচ্ছে, সেটা নিয়ে তো কোনো অ্যাক্টিভ হতে দেখা যায় না, কোনো প্রশাসনের কোথাও কোনো রিপোর্টও হয় না, শোনা যায় না, কারণ এরা তো যাকে বলে বেজুবান জানোয়ার, মুখ দিয়ে কথা বলতে পারে না। ওরা কথা বলতে পারে না বলে ওদেরকে নিয়ে যা খুশি করা যায়, এরা প্রশ্ন তুলেছেন যারা বলছেন, এটা আমার কথা নয় অতি অবশ্যই। তো সেটাও কিন্তু একটু ভেবে দেখার, আসলে মানবিক হওয়া এবং প্র্যাকটিক্যাল হওয়া একই সঙ্গে পসিবল, এরকম কিছু সমাধান যদি হয়, আপনাদের কারো যদি মনে হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন। ভিডিও কেমন লাগলো বলবেন, আর পরবর্তী ভিডিও নিয়েও খুব শিগগিরই ফিরে আসবো। আর অন্য ভিডিওগুলি দেখতে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন। আপনারা ভিডিও দেখলে তবেই তো আমি পরবর্তী ভিডিওগুলি করার উৎসাহ পাবো। আশা করি ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে নিশ্চয়ই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি তাহলে, নমস্কার।